এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। আজ মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে আজ আমরা একটা বিশেষ অবস্থানে এসেছি। আমরা জানি রবীন্দ্র পক্ষ চলছে 25শে বৈশাখ, এবং আমাদের নজরুল পক্ষ অর্থাৎ কাজী নজরুল ইসলামের জন্মদিন আর কিছুদিন পরেই 11ই জ্যৈষ্ঠ সোমবার 26শে মে উদযাপিত হবে। তো বাংলা শুধু নয়, সারা ভারত এবং বিশ্বেও এই দুটো নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি অত্যন্ত পরিচিত, বহুল পরিচিত নাম। কি শিক্ষা জগতে, কি সংস্কৃতি জগতে, কি সঙ্গীত জগতে, কি সমাজ সেবার ক্ষেত্রে, দেশপ্রেমের ক্ষেত্রে, বিশ্বপ্রেমের ক্ষেত্রে, সব দিক দিয়ে আমরা জানি এই দুটো নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলার অপেক্ষা রাখে না। তো শিক্ষাঙ্গনে আজকে আমরা উপস্থিত হয়েছি। অবশ্যই আমাদের শিক্ষাঙ্গন এই প্ল্যাটফর্মটা আজকের বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে থাকে, এবং আজকে শিক্ষা বিষয়ক আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একদম কেজি টু পিজি আমরা জানি যে রবীন্দ্রনাথ নজরুলকে ছাড়া সম্ভব নয়। আমরা স্কুলে পাঠ্যপুস্তকে একবারে কেজি টু পিজি আমরা জানি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম। আর সঙ্গীতের ক্ষেত্রে, বাচিক শিল্পের ক্ষেত্রে তো আছেই। তো সেই হিসেবে আমরা ধরতে পারি যে এই দুই প্রথিত যশা বিশিষ্ট মনীষা, তাদেরকে আমরা স্মরণ করব। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে আমরা জানি, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কাব্যচর্চা, রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা, রবীন্দ্রনাথের দেশপ্রেম, এবং বলা বাহুল্য যে মানবপ্রেম, বিশ্বপ্রেম, তার স্বদেশ চেতনা, বিশ্বভাবনা, সমবায় ভাবনা, এগুলো আমাদের অত্যন্ত নন্দিত করে। আর কাজী নজরুল ইসলামের সম্পর্কেও বলার কিছু নেই। আমাদের বর্ধমানের ভূমিপুত্র, চুরুলিয়া গ্রামে তার জন্ম, আসানসোলের। একসময় আমরা একই বর্ধমানে ছিলাম, এখন আমরা বর্ধমান জেলা হিসেবেই জানি। তো বিভিন্ন ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে আমরা একই বর্ধমান, এখন ভাগ হয়নি। তো আমাদের মনের জগতে আমরা এক। তো নজরুল ইসলাম তার লেখা ছাড়া আমাদের পাঠ্যপুস্তকে বাংলা আমরা কোনোদিনই সম্পন্ন করতে পারি না। তো সেই ক্ষেত্রে এই বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা শিক্ষা জগতের দুজন প্রথিত যশা ব্যক্তিত্ব হিসেবে আমরা ধরে নিতে পারি। তো তাদের নিয়ে বিভিন্ন গবেষণা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে এবং এখনও হওয়া অনেক বাকি আছে। তো আমরা আজকে এই শিক্ষাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি। বিশেষ কিছু কথা, কিছু গান, কিছু কবিতা, এসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আমাদের রবীন্দ্রপক্ষ এখনও শেষের দিকে, একেবারেই 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী শুরু হয়েছে 25শে বৈশাখ থেকে, এবং এখনও চলছে বিভিন্ন জায়গায়। এবং সোমবার 26শে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন। তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন প্রখ্যাত সঙ্গীত শিক্ষিকা,
সঙ্গীত শিল্পী এবং তারও উপরে একজন শিক্ষিকা, সঙ্গীত শিক্ষিকা। সব মানে কয়েকশো হাজারের উপরে তার ছাত্রছাত্রী তার কাছ থেকে শিক্ষা লাভ করেছে এবং প্রত্যেকেই অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় শিল্পী হিসেবে তারা সম্মান পাচ্ছেন। তো সেই শিল্পী এবং শিক্ষিকা, সঙ্গীত শিক্ষিকা আইভি ভট্টাচার্য, তাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। তিনি এসছেন আমাদের মাঝে, আমরা অত্যন্ত সৌভাগ্যবান তাকে আমরা পেয়েছি। তো আজকে তার কাছে একটু কিছু কথা, কিছু গান শুনব। তো আপনার সঙ্গীত জীবন মানে কীভাবে শুরু হয়েছিল একটু যদি বলেন 2-4 কথা। সঙ্গীত জীবন বলতে আমার সঙ্গীত শিক্ষা শুরু হয় বছর 4 থেকে। আচ্ছা, খুব ভালোবাসতাম গান। এখানে বর্ধমানে না, দুর্গাপুরে। দুর্গাপুরে, আচ্ছা। বাবা চাকরি করতেন দুর্গাপুরে। আচ্ছা, সেই 4 বছর থেকে গান শিক্ষা শুরু। একটু একটু যেতে যেতে আমার নজরুল গীতির প্রতি যেন আকর্ষণটা বেশি বাড়ে। বেশ। রবীন্দ্রসঙ্গীতও শিখেছি, একদম। ক্লাসিক্যালও শিখেছি। নজরুল গীতির প্রতি আকর্ষণ বেশি কেন, বিভিন্ন ধারার গান ওনার, একঘেয়েমিটা লাগতো না, খুব ভালো লাগতো। যেমন এদিকে শ্যামা সঙ্গীত, এদিকে প্রেমের গান, ভজন গান, এদিকে আপনার লোকসঙ্গীত, লোকসঙ্গীত, ভাটিয়ালিটা সবকিছু আছে। আমার ওইটা টানতো খুব আমাকে। তারপর আমি আলাদা করে আবার নজরুল গীতিও শিখেছি, গজল রঙের গান, তার গজলও শিখছি আমি। 4 বছর বয়স থেকে তাহলে আপনার শিক্ষা শুরু কার কাছে শুরু হয়েছে? দুর্গাপুর স্কুল অফ মিউজিক, স্কুল অফ মিউজিক দুর্গাপুর। আর ওইখানে ছিলেন বিলাস বন্দ্যোপাধ্যায় বলে মাস্টারমশাই আমার। আচ্ছা আচ্ছা। এই নজরুলগীতি, ভজন এসব শেখাতেন। রবীন্দ্রসঙ্গীত শিখতাম চিন্তামণি বাবুর কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রজ্ঞা পারমিতা রায়ের কাছে অন্যান্য শিখেছি, অন্যান্য গান। তারপরে কলকাতায় তো হৈমেন্দ্র শুক্লার কাছে আমার বহুদিনের ইচ্ছা। তার কাছে আমি বর্ধমানে বিবাহিত জীবনের পরে আমি হৈমেন্দ্র শুক্লার কাছে শিখতে যাই। বছর 5 শিখেছি। করোনার সময় থেকে আমার আর যাওয়া হচ্ছে না সেখানে। এবার অনলাইনে করি, আমি অনলাইনে গজলটা শিখছি এখনো পর্যন্ত। আর এই সব ছাত্রছাত্রী নিয়ে আছি, নিজেও শিখি এখনো প্রতিদিন। একদম শিক্ষার শেষ নেই। নিউটন বলেছিলেন যে আমি সমুদ্রের ধারে অত বড় সুপঞ্জিত বিজ্ঞানী, আমি নুড়ি কুড়াচ্ছি সমুদ্রের মতো। এপার থেকে ওপারে যেমন দেখা যায় না সমুদ্রে, তো সেই রকম শিক্ষার কোনো শেষ নেই। তিনি কত অনেক বড় বয়সে তিনি হৈমন্দ্র শুক্লার কাছ থেকে শিক্ষা লাভ করেছেন, সঙ্গীত শিক্ষা। এবং বছর 5 তিনি তিনি অফলাইনে শিখেছেন এবং এখনও অনলাইনে শেখেন। তো শিক্ষার কোনো শেষ নেই। তিনি একজন প্রথিতযশা শিল্পী হয়েও তিনি কিন্তু কোনো দিন মনে করেন না যে শিক্ষা শেষ হয়ে গেছে। এটা কিন্তু মানুষের একটা প্রত্যেকেরই চিন্তা ভাবনার মধ্যে থাকা উচিত, চিন্তনে মননে থাকা উচিত যে আমার শিক্ষা কোনো দিন শেষ হয় না, মানুষ শিখেনি। আমি অনেক বই পড়েছি, অনেক জায়গায় কলেজে পড়াচ্ছি, বিভিন্ন ছাত্রছাত্রীকে শেখাই। তো বিভিন্ন 3-4টে সাবজেক্টে মাস্টার্স করেছি, কিন্তু আমি মনে করি কিছুই শিখিনি। ওইগুলো পারিবারিক আবহে হয়ে গেছে। আমাদের পারিবারিক ঘরানা খুবই শিক্ষার ঘরানা। মা বাবা প্রত্যেকেই লেখাপড়া জানেন। তো দিদিমা পর্যন্ত স্কুলে ভালো ইংলিশ মিডিয়ামে মাস্টারি করতেন। তো আমাদের বাবা 5-6টা ভাষায়, 4-5টা ভাষায় অনর্গল লেকচার, গ্রামারে তো বিরাট সুপঞ্জিত। তো সেক্ষেত্রে আমাদের পরিবারের মধ্যে যেই জন্মাবে সে মনে লেখাপড়া শিখে যাবে একটা ইয়ে। কিন্তু সেটা কিছুই ব্যাপার মনে করি না আমি। আমাকে অনেকে বলে তুই এত ভালো বলিস, এত ভালো লিখিস, এটা তোর ডিগ্রি বিশাল, কিচ্ছু ডিগ্রির দাম নেই এখানে। ওটা একাডেমি আছে, ওর জন্য আমি হয়তো কলেজে পড়াচ্ছি, আমি হয়তো অনেক বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছি, কাজ করার ক্ষেত্রে, কর্মক্ষেত্রেও। কিন্তু ওটা চর্চা, আসল সবচেয়ে বড় চর্চা। চর্চা যদি না করি না, কিছুই না। চর্চাটা রাখতে হবে, প্রচুর বই পড়তে হয়, বিভিন্ন দিকে খোঁজখবর রাখতে হয়, অনেক কিছু ম্যাগাজিন পড়তে হয়, জার্নাল পড়তে হয়। তো সেক্ষেত্রে শিক্ষার কোনো, আমি মনে করি কিছুই আমরা এখন কিচ্ছু শিখিনি, কিছুই শিখিনি আমরা। তো সেরকম মনে হয় এই ডিগ্রি ফিগ্রি হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে বাড়িতে থাকতে থাকতে, এরকম একটা মনে হচ্ছে। খুব বেশি পড়াশোনা করতে হয়নি, সত্যি কথা। তো যাই হোক, তো অনেকে বলে এরকম, কলেজে যখন পড়াই অনেক ছেলেগুলো মন্ত্রমুগ্ধের মধ্যে হয়ে শোনে, তো যেরকম কী ব্যাপার, এত সুন্দর স্যারা, বই তো অনেকে বই নিয়ে আসে, বই ছাড়া কোনো বই নিয়ে পড়াই না। তো এগুলো চর্চা একটা, আর কিছু নয়। তো এগুলো হয়ে যায়, চেষ্টা করলে হয় এগুলো। তো স্মৃতিশক্তিটা একটু রয়েছে, এইটুকুই। তো খুব ভালো লাগলো যে আপনার এখনো পর্যন্ত আপনি শিখছেন। তো এইভাবে আপনি বর্ধমানে কবে এলেন?
বর্ধমানে এসেছি 1988-তে আমার বিয়ে হয়ে আগ্রা যাই, ওইখানে লতা মঙ্গেশকর পুরস্কার পাই, বাহ মধ্যপ্রদেশ থেকে প্রথম হয়েছিলাম। বাহ বাহ। তা কোন সঙ্গীতে? এটা ভজন, ভজন। ওখানে তো বাইরে তো বাংলার কোনো সিন না, নেই, নেই। ভজনে। না, ওই classical তো হয়, তাই ওইখান বলছি। থেকে রেডিওয়ে যে জাজ ছিলেন উনি আমাকে বললেন রেডিওয়ে অডিশনে আসুন আপনি। সেই অডিশন দিলাম, তখন আমার মানে অন্তঃসত্ত্বা আমি, বাহ। সেই অবস্থা অডিশন দিয়ে আমি পাস করলাম। বললেন বিশাল আপনাকে বাহবা দিতে হয়, আপনি সেরকমই একজন রেডি একজন। যাই হোক সেটাও পাস করলাম, হয়ে কলকাতাতে উনি ট্রান্সফার করে দিলেন আমাকে, যেহেতু কলকাতায় আমি চলে আসছি, এখানে আকাশবাণী কতে গান গেয়েছি। তাহলে আমি এটা আমার জীবনের পরম পাওয়া একটা যে লতা মঙ্গেশকর পুরস্কার একটা পেয়েছি। আচ্ছা, আর কোনো পুরস্কার পেয়েছেন? ওটা পেয়েছি, আর সঙ্গীত শিরোমণি পেয়েছি কটক থেকে। বাহ, খুব ভালো। উড়িষ্যার কটক থেকে। একদম। তো একজন শিল্পীর সঙ্গীত জীবন কত সুন্দর, হ্যাঁ, তিনি কত এই যে কত পুরস্কারে, পাঁচজন একদম। কত সবাইকে নিয়ে সবচেয়ে চলা বড় যায়। কথা একজন ভালো মানুষ। আইভি ভট্টাচার্য শিল্পী হিসেবে তো কোনো কথা নেই, কিন্তু আমি মনে করি জীবনে আজকে একটা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ছিল রাইস মিল অ্যাসোসিয়েশনে, আব্দুল মালেক সাহেব আয়োজন করেছিলেন। সেখানে চেয়ারম্যান ছিলেন আমাদের মিউনিসিপ্যালিটি পরেশবাবু, সেখানে জিএম ম্যাডাম ছিলেন আয়েশ রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, হ্যাঁ, আমাদের এমএলএ খোকন দাস, হ্যাঁ, আরও অনেকে ছিলেন। তো সেখানে খুব ভালো লাগলো যে প্রত্যেকেই দেখলাম যে শিক্ষার কোনো শেষ নেই। চেয়ারম্যান যেটা বললেন যে আমি এখনও পর্যন্ত শিখছি, হি ইজ নাও 83, হ্যাঁ, কমপ্লিটে 83। তো এই অবস্থার মধ্যে তিনি এখনও পর্যন্ত বলেন আমি যে কোনো বই পেলেই সঙ্গে সঙ্গে পড়ি। তো একটা যে কোনো জায়গায় যে কোনো লাইনে, হ্যাঁ, শিখতে ভালো লাগে খুব। তো আপনি এখনও সুন্দরভাবে শিখছেন, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় মানুষ আজকে যেটা প্রশ্ন আমি যেটা বলছিলাম, আজকে সেখানে সবচেয়ে বেশি উচ্চারিত হলো যে মানুষ হওয়া। কেউ বলছে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, টপারদের মাধ্যমিক, এইচএস, মাদ্রাসা, আইসিএসসি, আইএসসি সব টপারদের, হ্যাঁ, অল ইন্ডিয়া টপার, বেঙ্গল টপার 1 থেকে 10 পর্যন্ত সব পুরস্কার দেওয়া হলো। তো সেখানে কিন্তু শেষ কনক্লুশনটা দাঁড়ালো কিন্তু মানুষ হতে হবে, যেটার অভাব আজকে সমাজে খুব বেশি। আজকে অনেক অধ্যাপক পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ডাক্তার পাবেন, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে একদম। অনেক ভালো ভালো আপনি ব্যবসায়ী পাবেন, শিল্পপতি পাবেন, প্রচুর টাকাওয়ালা মানুষের শেষ নেই। হ্যাঁ, আমাদের অনেকেরই হয়তো দেখেছি আমাদের টাকা পয়সা তেমন নেই, কিন্তু এত লোকের, কিছু লোকের এত বেশি টাকা যে তারা ওই টাকার স্রোতে ভেসে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখেছি যে মানুষ কিন্তু খুব কম হয়। একজন ছাত্র ভালো প্রতিষ্ঠিত হলো, বড় হলো, কিন্তু দেখা হলো কি সে মানুষ হলো না, সে বাবা মাকে দেখে না। আমাদেরই অনেক বন্ধু দেখেছি তাদের বাবা মাকে বিরক্ত হয়ে পাঠিয়ে দিচ্ছে হোমে, হ্যাঁ, ঝগড়া হচ্ছে বাড়িতে, অশান্তি হচ্ছে, হ্যাঁ, হোমে দিয়ে দিচ্ছে। তো এরকমও মানে অনেকে দেখেছি। সেদিন দেখলাম কি কাঁদছেন ভদ্রমহিলা, 2 ছেলে ভালো কিন্তু মায়ের জায়গা হচ্ছে না কিনা, যখন জিজ্ঞেস করছে সাংবাদিকরা গিয়ে মাকে একটু জায়গা দিলেন না, মা মাথাটা খারাপ হয়ে গেছে, তো এই কথা বলছে। কিছু হলেই মানুষের কিন্তু ঠিকঠাক যখন যে বলে না তখন তার মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা আমি দেখেছি। এক রাজনীতিক নেতা, আমি নাম করছি না, বাম আমলে খুব বড় ছিলেন তিনি, শ্রমিক নেতা ছিলেন। তাকে দল যখন বহিষ্কার করলো তখন আমরা জিজ্ঞেস করেছিলাম মন্ত্রীকে যে ওকে বহিষ্কার করলেন কেন, আপনারা তো একনিষ্ঠ এতদিনের কর্মী, জানেন না মাথা খারাপ হয়ে গেছে। তো সেই একটা আর কি, যখনই একটু ঠিকঠাক বলবে, একটু বিচ্যুতি ঘটবে, দল থেকে সরে যাবেন, হ্যাঁ, সাদাকে সাদা কালোকে কালো বলতে শুরু করবেন, তখন কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তো এই একটা সমাজের রোগ, সামাজিক রোগ। তো আজকে দেখলাম যে মানুষ সবার কিন্তু প্রত্যেকে আহ্বান জানালেন, কারণ আজকে ঠকছেন সবাই, এত শিক্ষিত হচ্ছে, কেউ আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, হ্যাঁ, বড় বড় আমাদের দেখেছি অনেকেই, হ্যাঁ, তাহলে তো সমাজটা ব্যবস্থা আরো ভালো থাকা উচিত, একদম সমাজটা সুন্দর হওয়া উচিত, সমাজ আরও অশান্তি বাড়ছে। হ্যাঁ, এক্ষেত্রে দেখছি এটা খুব একটা লক্ষণ, কারণ প্রত্যেককে আজকে ছেলেদের ছাত্রছাত্রীরা ছিল তাদের কাছে আহ্বান জানালো তোমরা কিন্তু আসলে মানুষ হও, আর শিকড়টা ভুললে চলবে না। তোমরা বাবা মায়ের কাছ থেকে যে শিক্ষা নিচ্ছ সেইটা শিকড়টা ভুলবে না। আরেকটা কি না, কোনো জায়গাতেই যে সমাজকে যেখান থেকে তুমি বড় হয়েছো, আমি বড় হয়েছি, একটা গোয়ালার অবদান আছে, একজন চাষির অবদান আছে, হ্যাঁ, একজন কুমোরের অবদান আছে, কামারের অবদান আছে, একজন সংবাদপত্র বিক্রেতা অবদান আছে, কিন্তু কাউকে ভুলতে নেই, প্রত্যেকে মনে রাখতে হয়, সেই কিন্তু প্রকৃত মানুষ হয়। সেটা আমরা পারি না সব ক্ষেত্রে।
তো এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, তাদের কিন্তু লেখনীতে আমরা দেখি যে রবীন্দ্রনাথ সবসময় সম্প্রীতির বন্ধন, হ্যাঁ, তিনি এবং নজরুল দুজনেই সম্প্রীতির আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, এবং এক্ষেত্রে তারা কিন্তু দুজনেই মানুষ হবার লক্ষ্যে মানুষকে অভয় দান করেছেন এবং শিক্ষা দান করেছেন। তো সেই ক্ষেত্রে বরেণ্য যারা কিন্তু নিজেকে নিয়ে আত্মকেন্দ্রিক থাকে তারা কিন্তু বেশি দূর যাবে না এবং তাদেরকে কিন্তু সমাজ মনে রাখবে না। বিবেকানন্দ কি করেছিল? কিচ্ছু না। বিবেকানন্দ নিজে মানুষ হতে চেয়েছিল এবং মানুষ গড়তে চেয়েছিলেন। তিনি মানুষ নিজে হতে চেয়েছিলেন, রামকৃষ্ণদেব সংস্পর্শে মানুষ হয়েছিলেন। হ্যাঁ, এবং তিনি মানুষ গড়তে চেয়েছিলেন। অথচ রামকৃষ্ণ বললেন চেয়ে মায়ের কাছে চাইতে পেরেছিল যে আমাকে টাকা দরকার, তো খুব তখন তার টাকা পয়সা দরকার, তার খুব দরকার, তবু বলতে পারলেন না সেখানে। তো এত বড় একটা ব্যক্তিত্ব যে যার অনেকে বলে যে সংসার করলে না তুমি, তোমায় কে মনে রাখবে, ছেলে পুলে নেই, বিবেকানন্দ ওটা বিশ্ব মনে রেখেছে। এটা কোনো না, সে যদি প্রকৃত মানুষ হয়, ওটা ইন্ডিয়ার লোক, তার ছাত্রছাত্রী তাকে অনুসরণ করবে, তাকে ভালোবাসবে, এটা কোনো ব্যাপার নয়। আসলে তারা কিন্তু নিজের চিন্তা করলে হবে না, তারা গোটা বিশ্বের চিন্তা করেছে, ভারতের চিন্তা করেছে, ভারতবাসীর চিন্তা করেছে। সবাই যদি একটু ভাবে, হ্যাঁ, যে ভাবনাটা আমাদের এই দুই মহামনীষা রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম ভেবেছিলেন। তো যাই হোক, আজকে আমি কিছু কথা হলো, আবার কথায় আসবো আপনাদের সামনে। তো আজকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে একটা, হ্যাঁ, আপনি একটু শুরু করুন। রবীন্দ্রনাথেরও যেমন বিভিন্ন বিভিন্ন আঙ্গিকের প্রেম পর্যায়, পূজা পর্যায়, প্রকৃতি পর্যায় সব রয়েছে। বুঝে মানে না মানা, বুঝে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, বুঝে মানে না মানা, বুঝে মানে না মানা। আমি বলে নাই রাতে মলিন হয়েছে বাতি, আমি বলে নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বাহ, একটা প্রেম পর্যায়ের গান শুনলাম আমরা রবীন্দ্রনাথের। তো আপনি ছাত্রছাত্রীদের শিক্ষা দেন, তো সেক্ষেত্রে কি শেখান, কোন কোন গান আপনি শেখান? শেখাই বলতে পরীক্ষা, এখন তো পরীক্ষা দেওয়াচ্ছেন, জিজ্ঞেস করে অনেক গার্জেনরা, পরীক্ষা দেওয়াচ্ছেন, কাদের আনজাদে আপনার পরীক্ষা? কি শিখলো না পরীক্ষাটা দিতে? হ্যাঁ, চণ্ডীগড়। আচ্ছা, এবার তাহলে পরীক্ষার সিলেবাস অনুযায়ী করাতে হয়, এবার নিজেরও পছন্দ মতন শেখাই। এখন অনেকে দেখেছি আমাদের, আমরা যখন ছাত্র ছিলাম তখন অনেকে বলতো যে শিক্ষকরা বলেন, এরকম বলতেন যে কিছু খালি ফাংশনের মতো কিছু গান শিখে দিতে বলছে। হ্যাঁ, এটা অনেকে পছন্দ করেন। আগে না শিখলে তো ফাংশনে গাওয়ার মতো গান, বেশি কিছু তো শিখতে হয় না, গলাকে তৈরি করার জন্য কিছু বেশি আছে। এই ধরনের কিছু আপনার কাছে আবেদন থাকে নাকি? থাকে। হ্যাঁ, তো যেগুলো খুবই খারাপ লাগে। তো যাই হোক, তো বিভিন্ন আপনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভজন সবই শেখাচ্ছেন। আচ্ছা, আপনি কত সাল থেকে শেখাচ্ছেন? আমি শেখাচ্ছি 2002 থেকে, 23 বছর ধরে। 10 থেকে তুমি বললে মনে আছে, তখন থেকে রেজিস্ট্রেশন করা হলো। 2010 থেকে, হ্যাঁ, 10 থেকে রেজিস্ট্রেশন হলো। হ্যাঁ, তো আমি আপনার ছেলে আকাশদীপ ভট্টাচার্য, সে আমাদের ধ্রুবতারায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিত। তো সে দেখতাম যে তখন ইনি গার্জেন হিসেবে যেতেন আপনি, তো তখনও দেখতাম সে কিন্তু প্রতি বছর ফার্স্ট, এবং 3টেতেই ফার্স্ট হতো। রবীন্দ্রসঙ্গীত ফার্স্ট, নজরুল গীতি ফার্স্ট এবং আধুনিক গান ফার্স্ট। তা আমি জিজ্ঞেস করতাম যে তুই কার কাছে শিখিস? তখন বলতে যেরকম আমি আমার মায়ের কাছে শিখি। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি আপনি ওর গার্জেন। হ্যাঁ, তখন ও বলতো যে এরকম মাই আমাকে শেখা। তারপরে আমি আপনার সঙ্গে আলাপ হলো যে বাহ, হ্যাঁ, নিশ্চয়ই মায়ের কাছে শিখে 3টেতেই ফার্স্ট হচ্ছে, নিশ্চয়ই সেরকম তার শিক্ষিকাও সেরকম। তো যাক, মায়ের যে দরদ, হ্যাঁ, যে আবেগ,
হ্যাঁ, সেটা একটা অন্যরকমভাবে শেখানো হয়। তো সেই আকাশদীপ খুব ভালো গান করতো এক সময়, এখন হয়তো অতটা করে না, অনেকে সরে এসছে, করছে এখন, এবার চাকরি বাকরি করে তো, হ্যাঁ একটু সরে আসে জীবনে। তো যাই হোক, এটা অনেকের ক্ষেত্রেই হয়, যেন কবিতা, আমি যেমন আগে ছোটোবেলায় খুব কবিতা লিখতাম, কিন্তু এই কর্মক্ষেত্রে এত বেশি সাংবাদিকতা, কলেজ, বিভিন্ন জায়গায় খুব ব্যস্ত হয়ে পড়ে, যেমন কবিতা লেখাই হয় না, একদম বন্ধ। হ্যাঁ, দীর্ঘদিন ধরে বন্ধ। তুমিও তো ভীষণ ব্যস্ত, চতুর্দিকে আছো। ফরমাইশি কিছু পুজো টুজো দু একটা লিখি, হ্যাঁ বসলে কিন্তু লেখা হয়, এ একটা বিরাট আমি বসলে এক্ষুনি লিখবো, কিন্তু ওই সময় তো হয় না, হ্যাঁ একটা দুর্ভাগ্য। তো অনেকে দোষারোপ করে যে এত ভালো কাব্য প্রতিভাটা নষ্ট করে দিলে, যখনই টাইম পাবে, হ্যাঁ সাংবাদিকতার জগতে গিয়ে এসব কলেজে গিয়ে এসব নষ্ট হয়ে গেল। যাই হোক, তো অন্যান্য বিষয় একটা বন্ধ হচ্ছে, অন্য দিককে আবার খুলছে, হ্যাঁ বলাটা। তো এখন তো অনেক জায়গায় বলতে হয় আর কি, বলাটা একটা ইয়ে হয়ে গেছে, হ্যাঁ বলতে যেতে হয়, আবৃত্তি করতে হয়, তো ভালো লাগে সব কিছুই। তো আপনার কাছে এরকম ধরনের শিখছে এবং তবলিয়া এই কোভিড সিচুয়েশনে তাদের পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে গেছিল। আমি দেখেছি আমার স্কুলে আমি আসেনি তো, তখন তো কেউ বাড়িতে আসতো না, আমি কিন্তু পার মান্থ মাইনে দিয়ে গেছি। হ্যাঁ, এই একটা আমি শুনেছি, তখন সবাই বলতো আপনি কিন্তু প্রতি মাসে মাইনে দিয়ে গেছেন, আপনি বাঁচিয়ে রেখেছেন, আর অন্যান্য বাড়িতে সমস্ত আমাদের অফ করে দিয়েছে, মাইনে অফ, সব অফ। আমি দেখলাম, আমি কিন্তু দরজা খুলেছি, দেখছি একজন এই যিশুদার কাছে একজন ইয়ে বাজাতো খোল, সেই দেখি সবজি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই সময় কত সব। হ্যাঁ, তাই বললাম কি ব্যাপার, জানো না এই অবস্থা, বাড়িতে তো মেয়েটা পরীক্ষা দেবে, বই কেনার টাকা নেই, নেই, আর যেখানে যেতাম আগে আমরা সব অনুষ্ঠান বন্ধ সব কিছু, আবার কেউ তবলা শেখাতো, সে বলছে যে আমরা বাড়িতে যেতে বারণ করছে, করোনা। হ্যাঁ, আবার আমাদের সবচেয়ে দুর্ভাগ্য লেগেছিল যে আমাদের পাড়া গৌতম ব্যানার্জি খুব ভালো একজন শিল্পী, নজরুলগীতি ক্লাসিক্যাল, খুব বড় মাপের শিল্পী, এবং নিজে একদম প্রচার বিমুখ মানুষ, কোনোদিন নিজেকে হাজির করেন না, জাহির করেন না। তো তিনি, তার বাড়িতে অনেক শিখতে আসতো, তিনিও গিয়েও শেখাতেন, কিন্তু এই কোভিড সিচুয়েশনে বছরটি এত অবস্থা খারাপ হয়ে গেল যে বাইরে যেতে পারতেন না, কারণ বাড়িতে ঢুকতে ওরা একটু আপত্তি, আবার যারা আসতেও দিত না কেউ, যে আমি যেতে চাইছি তারা আসতে দেয় না। তো ওনার একমাত্র কিন্তু ইনকামের সোর্স অফ ইনকাম ছিল এই গান। সেইটাই তো, এবার আমার মনে হয় অভিভাবকদের এটা বোঝা উচিত ছিল। হ্যাঁ, তো ওটা কিন্তু খুব ভাবেনি, তার একটা আজ যদি সরকারি চাকরি করতো সে তো মাইনে পেত, হ্যাঁ মাইনে পেত, তাহলে আজকে সেই গানটা মানুষ কতটা দেখুন স্বার্থপর হয়, কেউ কিন্তু কতটা ভাবেনি। তো উনি আমাকে একদিন মানে ইয়ে করেই বলেছিলেন যে আমি তো লাইন দিয়ে দাঁড়াতে পারবো না, তার নিতে খারাপ লাগে না, খারাপ লাগছে, রাস্তায় বসে খিচুড়িও খেতে পারবো না, ওইটাও তিনি পারবেন না, কেন তাদের একটা সম্মান বোধ আছে, সেটাই তো। তো আমরা কিছু সংস্থা চেষ্টা করেছিল পাশে দাঁড়াতে, এরকম অনেক শিল্পী, শুধু একজন নয়, হ্যাঁ বিশেষ করে যারা তবলিয়া, হ্যাঁ তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করছে, মিউজিশিয়ানরা। অনেকে হয়তো গান টান শেখান, তারা হয়তো নিজের একটা কিছু ফিক্সড ইনকাম আছে, বা তাদের স্বামী বা হ্যাঁ তিনি পুরুষ হলে তারা একটা চাকরি বাকরি করেন, মহিলা হলেও অনেকে চাকরি করেন, হ্যাঁ যেমন মনিকাদি চাকরি করেন, আবার গানও শেখান, অসুবিধা হয়নি। যারা শুধুমাত্র ওইটাকেই সোর্স অফ ইনকাম হিসেবে ধরেছেন, জীবন জীবিকা হিসেবে ধরেছেন, হ্যাঁ খুব প্যাথেটিক সময় গেছে। তো আমি শুনেছি, আমি এটা খুব ভালো লাগলো যে আইবি দি উনি তাদের সমান হবে, কিন্তু যারা সঙ্গত করতো তাদের কিন্তু তিনি, হ্যাঁ। আর আমি ওই সবথেকে তোমার ঠিক কোভিডটা শেষ হচ্ছে 2020, আমি অনুষ্ঠান করলাম আমার বাড়িতে, স্কুলের অনুষ্ঠান বার্ষিক, সবাই আমাকে না নমস্কার করছে, যে ডেকোরেটার সাউন্ডম্যান বলছে এই দুটো পয়সা যদি হাতে দিয়ে ঘর ঢোকে আইবি দিই আপনার মাধ্যমে, আর কোনো অনুষ্ঠান নেই সত্যি করে। এবার এইটাকে নিয়ে তো সবাই জুড়ে আছে না, লাইট অ্যান্ড সাউন্ড বলো সব কিছুই, একদম মিউজিশিয়ানরা বললো তুমি কী টাকা বলবো, আমি তো কী নেবে টাকা তোমার কাছে বলবো না, তুমি যা দেবে। এতদিন তো চুপ করেই বসছিলাম, এই প্রথম রবীন্দ্র ভবনে দেখলাম একটা সংস্থা থেকে এরকমই নাট্যশিল্পী বা যারা আবহ শিল্পী, যারা মেকআপ ম্যান, যারা যন্ত্রসঙ্গীত শিল্পী, হ্যাঁ তাদেরকে একটা দিয়েছিল পুরস্কার। তো যাই হোক, আমরা রবীন্দ্রনাথের একটা গান শুনলাম, হ্যাঁ আমরা এবার কবি নজরুলের গানের ভাণ্ডার বিশাল, হ্যাঁ তার লেটো গান, তার ভজন, তার ঠুংরি, তার ক্লাসিক্যাল, হ্যাঁ এবং বিভিন্ন প্রেমের গান আছে, হ্যাঁ তার দেশাত্মবোধক, হ্যাঁ বিভিন্ন ধরনের গান। তো সেই গানের ভাণ্ডার অফুরন্ত। তো সেই নজরুল গীতি আমরা একটা আপনাকে একটু আমি গজল রঙে শোনাই তাহলে।
যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলনা, না 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 প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। আজো মুকুলি কাহিয়া বাজে, না বলা কত কথা বাজে, আজো মুকুলি কাহিয়া বাজে, না বলা কত কথা বাজে। অভিমানে লাজে বলা যে হলো না, অভিমানে লাজে বলা যে হলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। কেন শরমে বাঁধিনু কে জানে, আখি তুলিতে নারিনু আখি পানে, শরমে বাঁধিনু কে জানে। প্রথম প্রণয় ভীরু কিশোরী, যত অনুরাগ পথ লাজে মরি, প্রথম প্রণয় ভীরু কিশোরী, যত অনুরাগ পথ লাজে মরি। এত আশা সাধু চরণে দোলনা, আশা সাধু চরণে দোলনা, না 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 প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। আমরা ভজন শুনলাম, হ্যাঁ, নজরুলের লেখা। তিনি বিভিন্ন আঙ্গিকের গান, আমরা নজরুলের, রবীন্দ্রনাথের থেকে নজরুলের গানের বৈচিত্র্য আরও বেশি, হ্যাঁ, এবং গানের সংখ্যাও বেশি। হ্যাঁ, এটা প্রায় 3,500 না? হ্যাঁ, প্রায় 3,500, এবং অনেক গান, কত গানের সুরই মানে না অনেক গান নজরুলের হারিয়ে গেছে মনে হয়, হারিয়ে গেছে। গিরিন চক্রবর্তী তার গানে অনেক সুর দিয়েছেন, এবং একটা গান যেটা কারারই লৌহ কপাট, সেটা ইয়ার রহমান একটু বিকৃতি ঘটিয়েছিলেন, তার প্রতিবাদে আমরা আমাদের চন্দা চট্টোপাধ্যায় এবং আবিদি আমরা প্রত্যেকেই প্রতিবাদে সামিল, আমি নিজেও ছিলাম। তো এটাও একটা বিশাল। তো এই অবস্থার মধ্যে আমরা নজরুলের প্রথম, নজরুল নিজের সুরে, কিন্তু ওটা নজরুলের নিজের সুর দেওয়া, কারোরই লৌহ কপাট ভেঙে ফেল করোর পাট, ওটা নজরুল নিজের সুরে প্রথম গেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু প্রথমে ওটা স্টুডিওতে আকাশবাণীতে প্রথম কণ্ঠ দিয়েছিলেন গিরিন চক্রবর্তী, এটা। হ্যাঁ, তো এইটাই কিন্তু আমাদের একটা বিরাট পাওনা। তো তিনিও বর্ধমানের একজন মানুষ ছিলেন, গিরিন চক্রবর্তী। তাঁর সুযোগ্যা কন্যা আমাদের চন্দা চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিল্পী, তিনিও সঙ্গীত পরিবেশন করেন, তার মেয়েও করে। তো যাই হোক, আমাদের গর্ব, অহংকার আমাদের বর্ধমানের। তো আমরা নজরুলের অনেক গান, যে প্রসঙ্গে বলছিলাম, তো এক একটা গান তিনি, একজন মহিলা এসে রাতে আবদার করলেন যে আমাকে একটু গান লিখে দিতে হবে কিছু। তো তিনি তো উদার মনের মানুষ ছিলেন, একদম আপন ভোলা মানুষ, এইসব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ছিলেন না। তিনি নোবেলই অ্যাপ্লাই করেনি, না হয়তো নোবেল অগ্নিবীণার জন্যই হয়তো নোবেল পেয়ে যেতেন। তো যাই হোক, তো তিনি সারা রাত ধরে, তার অনুরোধ কী ছিল, আমি লিখে দেবো, আমাকে মানে বেশ কিছু পান এনে দাও আমাকে, হ্যাঁ, ভালো করে সেজে পান এনে দাও, আমি একটা করে পান খাবো আর গান লিখবো। তো সেরকম সারা রাত ডায়েরিটা ভরে গেল। উনি সকালে নিয়ে চলে গেলেন, পরে দেখা গেলো নিজের নামটাও নজরুল লেখেননি কোথাও। তার এরকম অনেক গান তার নিজের নাম বেনামে চলে গেছে, অন্যজন ওইগুলো বসিয়ে দেবেন নামে। তো এরকম এই সংখ্যা ধরলে অনেক, কারণ এত বড় প্রতিভাধর যে এক রাতে তিনি বসলেই তার রচনা, হ্যাঁ, গান রচনা করা হতো, এবং তিনি রচনা করতে পারতেন। হ্যাঁ, তার বিশাল ক্ষমতা ছিল। হ্যাঁ, বললাম না, শিক্ষা দীক্ষা কোনো কাজে আসে না। তার মাধ্যমিক 10 পর্যন্ত পড়েছিলেন, তারপর সেনাবাহিনীতে চলে গেছিলেন। তো সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথের আবিধানিক শিক্ষা ছিল না। হ্যাঁ, বিভিন্নভাবে শিক্ষকের কাছে, গৃহশিক্ষকের কাছে লেখাপড়া শিখেছিলেন। তারপরে বিলেতেও গেছেন, সেখানেও পরে কিছু
বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন, হ্যাঁ, কিছু পড়াশোনাও করেছেন, হ্যাঁ, একটু পৃথকভাবে, হ্যাঁ, সাধারণভাবে নয়। তো যাই হোক, আমরা এত এই দুই মনীষীকে নিয়ে আমরা গানের জগতে তাদের, হ্যাঁ, বিস্তৃতি বিশাল। রবীন্দ্রনাথের গানের অভিভাবক আছে, কিন্তু নজরুলের গানের অভিভাবক নেই, হ্যাঁ, যা রিমেক করা রবীন্দ্রনাথের গানের হবে না। শান্তিনিকেতন থেকে খুব কঠোরভাবে এটা মেনটেন করা হয়, কিন্তু নজরুলের সেটা কিন্তু আমাদের এখানে এখন নজরুল একাডেমিতে, এখন নজরুল একাডেমি বাংলাদেশ সেটা পেরেছে অনেকটা, কিন্তু আমাদের এখানে কলকাতায় আমরা পাচ্ছি না, এটা দুর্ভাগ্য। তো যাই হোক, আমরা আশা করব যে এটা একটা অভিভাবকহীনতা ঘুচে যাবে, হ্যাঁ, নিঃসন্দেহে একটা আরও সুদিন ফিরবে, আমরা আশা রাখছি। হ্যাঁ, তো এই ধরনের আপনি গান করছেন, আরও শেখাচ্ছেন গান, হ্যাঁ, দুটো ক্ষেত্রে আপনি কীভাবে একসঙ্গে সময় দিচ্ছেন? এবার এটাই তো ভালোবাসি না আমি, ঠিক মেনটেন করতে হয়, ডায়েরি মেনটেন করতে হয়, টাইম দেখে দেখে। আবার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বিচারকের ভূমিকা অলঙ্কিত করতে হচ্ছে, ওটা নিজের উপর নিজের রুটিন মেনটেন করলে সব করা যায়। এই যে এখন বাচ্চারা বলে না পরীক্ষা হচ্ছে, হয়তো আর 1 বছর পর তাকে থেকে গান বন্ধ হয়ে গেল। আপনি বড় বড় শিল্পীকার সান্নিধ্যে এরকম এসেছেন? বড় বড় তো হৈমন্তী শুক্লা এসেছি, তারপরে একদম প্রথম যখন 11-12-এ পড়ি, কলকাতায় তথ্য সংস্কৃতি থেকে একটা কম্পিটিশন হয়েছিল, ওইখানে হেমন্ত মুখোপাধ্যায় ভাই অমল মুখোপাধ্যায় ছিলেন, ভি বালসারা ছিলেন জাজ, আমি গিয়েছিলাম যারে উড়ে যারে পাখি, ওই মিউজিকটা বাজিয়েছিলাম। তো বলছি, আরে বাবা, এ তো আমাদের পিয়ানো বাজাচ্ছে হারমোনিয়ামে, যে ওইখানে অতজনের মধ্যে 4th হয়েছিলাম। আর সেখানে থার্ড হতে পারিনি, কারণ তুকার তখন তো বাইরে বাইরে থেকে সব, গোটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে হয়েছিল ওটা। আচ্ছা আচ্ছা, সেখানে 4th হয়েছিলাম, ওইটাই আমার মনে হয় তাও একটা পাওয়া, একটা 10 জনকে ওরা বেঁচেছিল। তো আজকে সে গানের জগতে জটিলেশ্বর মুখার্জি সঙ্গ পেয়েছি। তো আজকে যে শিক্ষা, এই সঙ্গীত শিক্ষা, এখানে কোনো রকম কি কিছু গ্যাপ থেকে যাচ্ছে আপনার মনে হচ্ছে? কোনো কিছু একটা সমস্যা? প্রপার শিক্ষাটা কি, এবার ছেলে মেয়েদের পড়ার একটা এত চাপ বলছে এখন। আমরাও তো পড়াশোনা করেছি, পরীক্ষাও দিয়েছি, 12ও দিয়েছি, গান বন্ধ করিনি একদিন তো সপ্তাহে ক্লাস। এটাও নাকি এখন এত চাপ, একটা সাবজেক্টে 6টা করে মাস্টার সব বলছে, কখন করবো দিদিমণি, টাইম পাচ্ছে না। সেই তাহলে শিক্ষাটা তার সেখানে তো হচ্ছে না, কোর্সটাই কোনো রকম কমপ্লিট করছে হয়তো, হ্যাঁ, এই শিক্ষাটা সেইভাবে হচ্ছে না। এবার যে আবার গানটাকে নিয়ে আছে তারও হচ্ছে, এরকম আছে 2-1 জন আমার খুবই ভালো গায়, প্রতিভা থাকা সত্ত্বেও অনেকে করতে পারছে না, একটা সমস্যা চাপে পড়েছে, প্রচুর চাপ। একদম অভিভাবক কি বলছে, প্রচুর চাপ ম্যাডাম। তাহলে সেখানে তো জোর করে এটা হয় না, এই গান বাজনা এমন জিনিস জোর করে করা যাবে না। পড়াটা জোর করে রাত জেগে দিন জেগে তুমি, গানটা তো উপরওয়ালা একটা দেওয়া তার, তবে তোমার চেষ্টাটাও থাকতে হবে, তবে হবে। আচ্ছা, আমরা শেষে আপনার একটা পছন্দ মতো একটা গানের কিছুটা অংশ শুনে নেবো, আধুনিক বা যে কোনো। তাহলে আমি নজরুলের শ্যামাসঙ্গীত গাই, ঠিক আছে, কাজী সাহেবের। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপকাঠিতে। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপকাঠিতে। যত জ্বলি সুবাস তত, যত জ্বলি সুবাস তত, ছড়িয়ে পড়ে চারিদিকে মা। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপকাঠিতে। ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত মা। ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকের দেবদেউলে মা, শিবলোকের দেবদেউলে মার শ্রীচরণ পরশিতে, পরশিতে, পরশিতে মা। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপকাঠিতে।
দেখো একজন মোহামেডান মানুষ হয়েও একদম কি সুন্দর শ্যামাসঙ্গীত লিখেছিল অসাধারণ। তাহলে ওনার মধ্যে কিছু কি ছিল ইসলামী সঙ্গীতে যেমন একদম আকাশচুম্বী নাম, ইসলামী সঙ্গীত ভীষণ ভালো গেয়েছেন, সেরকম শ্যামা সঙ্গীত, এই দুটো দিকই এভাবে মেনটেন কিন্তু নজরুলের মতো কোনো শিল্পী পারেননি। সেটা এই সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু সাহিত্যিকদের মধ্যে অবদান কাজী নজরুল ইসলাম। যার জন্য আমার ওনার গান আমার বেশি টানে। তো তাঁর জন্মদিনের প্রাক্কালে আমাদের এই সুন্দর একটি সন্ধ্যা, তাঁর শুধু সঙ্গীত নয়, তাঁর সঙ্গীত সম্পর্কে তার আমাদের যে শিক্ষাঙ্গনে তার বিভিন্ন সাহিত্য কাব্য ভাবনা সম্পর্কে আমরা আলোকপাত করলাম, আমরা সমৃদ্ধ হলাম আইবিদির কাছ থেকে। আমরা আশা করি যে ভবিষ্যতে আবারও তাকে পাবো। তাকে ধন্যবাদ জানাই। আমি সৈয়দ মোশাররফ আজম ছিলাম, আইবিদি ছিলেন আমাদের সঙ্গে আইবি ভট্টাচার্য, তাঁকেও আমরা ধন্যবাদ জানাই এবং পরে আবারও তাকে আশা করি কোনো অনুষ্ঠানে পাবো। নমস্কার, আজকে শেষ করছি। নমস্কার।